ডার্ক সাইড মানে কিসের ডার্ক সাইড? ডার্ক সাইড মিন্স ডার্ক ওয়ার্ল্ড এন্ড ডার্ক ওয়ার্ল্ড মিন্স জাঙ্কুক ওয়ার্ল্ড। আপনার ওয়ার্ল্ডে আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই, যাবো না আমি। পারমিশন কে চাইলো ম্যাডাম? চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো। এই গহীন জঙ্গলের মধ্যে পড়ে আছে অসংখ্য লাশ। যারা বেঁচে আছে তারা প্রত্যেকে জাঙ্কুকের লোক। এখানে দৌড়ে পালানোটা বোকামি ছাড়া আর কোনো কিছুই না। হোয়াট হ্যাপেন ম্যাডাম? আমার নিমন্ত্রণ পছন্দ হয়নি? ব্যাপার না, ইউ হ্যাভ টু অপশনস অন ইয়ার হ্যান্ড। এক, হয় আমার নিমন্ত্রণ গ্রহণ করবেন, না হয় কবরের নিমন্ত্রণ গ্রহণ করবেন। দ্য চয়েস ইজ ইয়োর্স। কবরের নিমন্ত্রণ মানে আমাকে জোর করে নিয়ে যাবেন? কি করবেন আমাকে নিয়ে? নাইস কোয়েশ্চেন। আসলেই তো কি করবো আপনাকে নিয়ে? কথাটা বলা মাত্রই জাঙ্কুক একটা হ্যাচকা টান দিয়ে এটিকে অনেকটাই কাছাকাছি নিয়ে আসলো। আপনার মধ্যে কি আছে? আপনাকে নিয়ে তো আমার কোনো লাভ নেই, একদম লস প্রজেক্ট। বাট আপনার একটা শরীর আছে, এই শরীর দিয়ে আমার শরীরের চাহিদা মিটবে। কিন্তু চাহিদা তো চাইলে আমি এখানেই মিটাতে পারি, তাই না? এত চাহিদা পরিপূর্ণ শরীর তোর, আগে বলবি না? আগে মিটাই দিতাম। এই কথা বলা মাত্রই একটা কিক করলো জাঙ্কুকের বল বরাবর। সাথে সাথে সেখান থেকে পালানোর জন্য একটা দৌড় লাগায়। শালি, তোর শ্বাস তো কম না? আমার ভাইয়ের বলের সুখ সহ্য হলো না তোর? শুধু তোর ভাই বল না, তোর বলের সুখও সহ্য হইতেছে না। কথাটা বলা মাত্রই রিভলভার দিয়ে ইউনোর বল বরাবর একটা শুট করে। তবে ইউনো সরে যাওয়ার কারণে সেই গুলিটা ইউনোর পায়ে গিয়ে লাগে। এই ড্যানি মহিলারে ধরতো না। নিজের শরীরে সর্বোচ্চ শক্তি দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে তার হয় না। হুট করে একটা গুলি কাঁধে গিয়ে পড়ে, সাথে সাথে মেঝেতে পড়ে যায়। জাঙ্কুক আস্তে আস্তে ধীর পায়ে সামনে গেল। মরার এত বেশি ইচ্ছা, আগে বলবেন না? আগে আপনার ইচ্ছাটা পূরণ করে দিতাম। যন্ত্রণাকাতর চোখ নিয়ে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তখন মাথার উপর বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। আপনার জীবন বাঁচানোর প্রতিদান এভাবে দিবেন? পাপ করছেন, পাপ। জিয়ন জাঙ্কুকের জীবন বাঁচানো কোনো অংশে পাপের চেয়ে কম নাকি? এমনি যদি হয়ে থাকে তাহলে পাপের প্রায়শ্চিত্ত করার আরেকটা সুযোগ দেন। আমি নিজের পাপকে শেষ করে মরতে চাই। সুযোগ যেহেতু চাইতেছেন, এই দয়ারা জাঙ্কুক মানা করে কেমনে? নেন, একটা সুযোগ দিলাম। কথাটা বলা মাত্রই জাঙ্কুক হাতে একটা রিভলভার ধরিয়ে দিল। এই নেন, একটা সুযোগ দিলাম পাপের প্রায়শ্চিত্ত করার। এই রিভলভারে একটাই বুলেট আছে। আমাকে ইমপ্রেস করার জন্য সামনের লোকটাকে শুট করেন। যদি এনি চান্স এক শুটে মেরে ফেলতে পারেন, এই জাঙ্কুক আপনার জীবন ভিক্ষা দিবে। এই শান্ত ভঙ্গিতে রিভলভারটা হাতে নিয়ে জাঙ্কুকে দেখানো লোকটার দিকে তাক করলো। এক চোখের পলকেই হাতটা ঘুরিয়ে ফেলে জাঙ্কুকের দিকে রিভলভারটা তাক করে বলতে লাগলো, আমার পাপ যেহেতু তুই সারা, তোরই শেষ করি। কথাটা বলেই ঠাস তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক অক্ষত অবস্থাতে দাঁড়িয়ে আছে। মানতে হয় ম্যাডাম, মানতে হয়। আপনার সাহসের প্রেমে পড়ে গেলাম। অবাক হয়ে বারবার গুলির দিকে তাকাতে লাগে। ইটস আ সাউন্ড বুলেট ম্যাডাম, এটা আমার কাছে আছে। গুলির মতো আওয়াজ হয় কিন্তু গুলি হয় না। জিনিসটা হ্যাপি মাল না, একদম আপনার মতো। নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে সেখানে। রাত কিন্তু কম হয় নাই। সারা রাত এখানেই কাটানোর প্ল্যান নাকি? চলেন আমার বাসায় চলেন, আপনাকে খুব ভালোভাবে আপ্যায়ন করবো আমি। কোথাও যাবো না আমি। এমনি মাইন্ডের হাতে মাইল খায় নাক মুখ ফুলা রাখছেন, অবশেষে আমার হাতে মাইল খায় না। এই জাঙ্কুকের সাথে যেতে না চাইলে অবশেষে এক প্রকার জোর জবরদস্তি করে জাঙ্কুক 4-5টা থাপ্পড় মেরে তাকে গাড়িতে বসায়। শরীরে আর শক্তি কুলাচ্ছে না। এমনিতেও সারাটা দিন তার দৌড়াদৌড়িতেই কাটলো, আর রাতের বেলা মারামারি তো কম করেনি। আর তাছাড়া জাঙ্কুকের গুলি একেবারে কাঁধে লেগেছে। কাঁধের ব্যথাতে আর লড়তে পারছে না, তাই নিশ্চুপ হয়ে গাড়িতেই বসে রইল। জাঙ্কুকের মেজাজটা হ্যাপি ছিল। জাঙ্কুকে দেখে বেশ অবাক হয়। লোকটার শরীরের প্রতিটা ভাঁজে ভাঁজে ক্ষতের চিহ্ন, এখনো রক্ত টকবক করে পড়ে চলেছে। কিন্তু আহত, কিন্তু চেয়ে বেশি লোকটা আহত সেটা দেখে বোঝা যাচ্ছে। মাথা থেকে টকবক করে রক্ত পড়ছে, তবে তার চেহারার মধ্যে বিন্দু মাত্র ক্লান্তি কিংবা ব্যথার কোনো ছাপ নেই। জাঙ্কুক জানালার দিকে তাকিয়ে তাকে উদ্দেশ্য করে হুট করে বলতে লাগলো, এতক্ষণ আমাকে অবজার্ভ করতেছেন? প্রেমে পড়ে যান না আবার, আমি এমনি খারাপ মানুষ। বেশ লজ্জা পেল, সাথে সাথে অবাক হলো। এই লোকটা তো একবারও তার দিকে তাকায়নি, তাহলে কেমনে বুঝলো যে তার দিকে তাকিয়েছিল? সাথে সাথে নিজের চোখটাকে সরিয়ে ফেললো। সামনে থেকে মদের বোতলগুলো দিয়ে দাও, শরীরে ব্যথায় টনটন করতেছে। মদ দিয়ে গোসল না করলে ব্যথা কমবো না। এই নন ভাই। জাঙ্কুক গাড়ির মধ্যে মদের বোতল দিয়ে মদ দিয়ে গোসল করতে শুরু করে। একের পর এক বোতলগুলো মাথার উপর ঢেলে যাচ্ছিল। মদের পুরো শরীর তার ভিজে যায়। খুবই ঘৃণা লাগছিল জিনিসটা দেখতে। মদের তীব্র গন্ধ একদমই সহ্য হচ্ছিল না। এতক্ষণে যেন ব্যথাটা কমলো। এই দয়াটা জাঙ্কুকের দয়াটা অনেক বেশি ম্যাডাম, সমাজ সেবা করতে মন চাইতেছে। কথাটা বলা মাত্র থেকে একটা হালকা টান দিয়ে জাঙ্কুক মেঝের সাথে মিশিয়ে দিল। অতঃপর এক বোতল মদ নিয়ে সেই গুলি লাগা জায়গাতে ঢাকতে লাগলো। চলে যাচ্ছে আমার। হায় আল্লাহ, আমাকে সহ্য দাও, ধৈর্য দাও। হায় না দুনিয়া, সমাজ সেবা করলেও তো দেই দোষ। আপনার সমাজ সেবার কোনো প্রকার ঠাট্টারি না আমি জীবন জাঙ্কুক। এমনিতেই ঘেমে জবজবা হয়েছিল মদ ঢালার কারণে। সাদা জামা দিয়ে শরীরের অবয়ব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল। বারবার নিজেকে ঢাকার চেষ্টা করে। এই জিনিসটা লক্ষ্য করে জাঙ্কুক। পুনরায় একটা হ্যাচকা টান দিয়ে তাকে নিজের সাথে মিশিয়ে ফেলে জাঙ্কুক। অতঃপর নিজের হাত দিয়ে বালিশে বিট্টু বরাবর একটা চিমটি মারে। কার থেকে কি লুকানোর চেষ্টা? হ্যাঁ, এই বালির জিনিসের ঠাট্টারি নামে। এগুলা কি লুকানোর জিনিস? আমি চাইলে কি হাত দিতে পারি না? পারবেন না কেন? আপনাদের মতো দারুণদের কাছে
কি, ধর্ষণ থেকে শুরু করে মার্ডার সবকিছুতে এক্সপার্ট আপনারা। বাকিগুলো ঠিক ছিল, বাট ধর্ষণ তো করি নাই। এক্সপার্ট না আমি, তবে এক্সপার্ট হওয়া উচিত, তাই না? তো কি বলেন, আপনাকে দিয়ে প্র্যাকটিস শুরু করি? এই কথার উত্তর দিতে যাবে ঠিক সেই সময় জাঙ্কুকদের গাড়ির সামনে বিশাল একটা বিস্ফোরণ হলো। জাঙ্কুককে মারার জন্য জাঙ্কুকের শত্রুপক্ষের লোকেরা এসেছে। তারা সংখ্যায় জাঙ্কুকদের সংখ্যার চাইতে দ্বিগুণ। আজকে এত হলো সাদা দোগো, এমনিতে মারামারি করে শরীরটা ব্যথা করতেছে, এই যে মধ্যে আবার তোগো ক্যান্সার, ধর ভালো লাগে না। শুরু হয়ে গেল দুই পক্ষের মারামারি, ধুমধাম মারামারি চলতে লাগলো। জাঙ্কুকের লোকরা এমনিতে আহত ছিল, অপরদিকে তারা সংখ্যা জাঙ্কুকের লোকদের সংখ্যার চাইতে দ্বিগুণ। তের কাছে এটাই সুযোগ এখান থেকে পালানোর। তাই তো তে সাথে সাথে একটা রিভলভার জোগাড় করে সেখান থেকে পালাতে লাগলো। কিন্তু সেই অপোজিট সাইডের লোকেরা ভাবতে লাগলো তে হয়তো বা জাঙ্কুকেরই লোক। তারা উল্টো দেখে মারার জন্য গুলি ছুটতে লাগে। ধুরে শালা, আমি তোদের চক্করে নাই, এটা বলেই তে সেখান থেকে পালাতে নেয়। কিন্তু আবারও পুনরায় তার তরফ থেকে মানে তার দিক বরাবর অনেকেই গুলি ছুটছিল। এবার তে পড়ে যায়, পড়ে গিয়ে নিজে রাগ আর কন্ট্রোল করতে পারে না, সাথে সাথে রিভলভারটি নিয়ে সে লোকগুলোর দিকে তাক করতে লাগে। তে নিজে মনের অজান্তে জাঙ্কুকের পক্ষের হয়ে সে লোকদের সাথে মারামারি করছিল। এদিকে অনেকগুলো লোক জাঙ্কুককে ঘিরে ধরে রেখেছে। এমনি জাঙ্কুকের ক্লান্ত শরীর মারামারি এর আগেও করেছে। এই ক্লান্ত শরীর নিয়ে এতগুলো লোকের সাথে পেরে উঠছিল না জাঙ্কুক। এর মধ্যে এই ফাইটিং করার টাইমে কয়েকটা গুলি রেখেছে জাঙ্কুকের পায়ে। এতগুলো লোকের সাথে মারামারি করা জাঙ্কুকের পক্ষে কষ্ট হয়ে যাচ্ছিল। তবে তাও জাঙ্কুক আর হার মানে না, দক্ষ হাতে মারামারি করে যাচ্ছিল। ঠিক সেই সময় একটা লোক জাঙ্কুকের মাথা বরাবর তাক করে বুলেটটা ছুটতে যায়। জাঙ্কুক বিষয়টা দেখতে পায় সে লোকটি গুলি ছোড়ার আগে মেঝেতে পড়ে গিয়েছে। জাঙ্কুক দেখলো সে লোকটি পেছনেই তে দাঁড়িয়েছিল, অর্থাৎ তের গুলির আঘাতেই সে লোকটি এখন মারা গেল। তবে গুলিটা করার পর তে আর ফাইটিং করার অবস্থা থাকে না। ঠিক এর পেছন থেকে কেউ একজন ঘাড়ের মধ্যে গুলি করে, যার কারণে তেও সেখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। 15 মিনিট আরো মারামারি চললো। এই মারামারিতে জাঙ্কুকের এক্সপার্ট দলরা জয়ী হলো। তারা এত কম সংখ্যক হয়েও সেই অধিক সংখ্যক লোকদের সাথে মারামারিতে অনায়াসে জিতে যায়। ফাইটিং শেষে জাঙ্কুক নিশ্চুপ ভঙ্গিতে তে মৃত দেহটির সামনে দাঁড়িয়ে থাকে। ভাই, আপনি কি নিয়ে যাবো আমাদের সাথে? লাশ নিয়ে যাওয়ার কোনো লাভ আছে? কিন্তু মরে নাই তো। মরে নাই, কিন্তু মরতে আর কতক্ষণ? কুত্তা বিলে এবারে ছিঁড়া খাক। চল গাড়ি বের কর। ভয়ঙ্কর এই গহীন জঙ্গলের মধ্যে তে মৃত দেহটা পড়ে রইল এবং জাঙ্কুকরা গাড়ি নিয়ে সেখান থেকে রওনা দিয়ে দিল। কেটে গেল আরো একটা দিন। তে জ্ঞান ফিরতে সে নিজেকে এক অজানা জায়গায় আবিষ্কার করলো। শরীরে লেগে আছে জাঙ্কুকের সেই রক্তাক্ত শার্টটি। তে বুঝতে পারছে না সে এখন কোথায় আছে। লম্বা একটি রুমের মধ্যে সাদা কালারের কোনো অস্তিত্ব নেই, পুরো কালোতে ঘেরা। ক্লান্ত শরীরে সে বিছানা থেকে উঠলো, দেখতে পেল তার ক্ষতস্থানে এখন ব্যান্ডেজ লাগানো। গুলি করা জায়গাগুলোতে ব্যান্ডেজ লাগানো আছে। তার শরীরে জাঙ্কুকের জড়ানো রক্তাক্ত একটি টি শার্ট। আবারও মনে পড়ে গেল সেই রাতের কথা। সেই রাতের মধ্যে জাঙ্কুকের সাথে অন্য দলে যখন মারামারি হচ্ছিল, তে একটা পর্যায়ে তাদের সাথে মারামারি করতে থাকে। নিজের অজান্তে জাঙ্কুকের পক্ষে হয়ে মারামারি করার সময় তে নজর যায় একটি লাশের উপর। সেই লাশের উপরে তাদের সিক্রেট এজেন্টের একটা লোগো ছিল। তখন তে বুঝতে পারে যে এই লোকগুলো হয়তোবা তার এজেন্সিরই লোক। তখন তে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তখন অনেক বেশি ক্লান্ত অবস্থাতে ফাইটিং করছিল। জাঙ্কুককে ঘিরে রেখেছিল অনেকগুলো লোক। ঠিক সেই সময় তে জাঙ্কুকের মাথা বরাবর শুট করতে নেয়, কিন্তু হুট করে আরো একটা লোক সেই গলিটির সামনে চলে আসে, যার কারণে তে ভুলবশত সেই লোকটিকে মেরে ফেলে। এই দৃশ্যটা জাঙ্কুক তখন দেখতে পায়, আর জাঙ্কুক ভাবে যে তে হয়তো বা জাঙ্কুককে বাঁচানোর জন্য ওই লোকটিকে শুট করেছে। ঠিক তখনই তেকে কেউ পেছন থেকে গুলি করার কারণে তে সেখানে অচেতন হয়ে পড়ে যায়। এরপরে কি হয়েছে তের কোনো কিছুই মনে নেই, মনে করতেও পারছে না। এই ঘটনার পর জাঙ্কুক থেকে রেখেই সে জঙ্গল থেকে বেরিয়ে যায়। কিন্তু কি ভাবতে ভাবতেই জাঙ্কুক আবারও সে জঙ্গলে ফেরত আসে। অতঃপর তেকে উঠিয়ে নিয়ে আসে নিজেরই প্যালেসে। তে সম্পূর্ণ ঘটনা মনে করে বারবার চেষ্টা করতে থাকে। ঠিক সেই সময় কোনো এক লোকে আর্তনাদের চিৎকার তার কানে এসে বাজলো। সে সাথে সাথে রুম থেকে বেরিয়ে গেল। দেখলো অনেক বিশাল একটা ড্রয়িং রুম স্পেস। তে আস্তে আস্তে সিঁড়ি থেকে নিচে নামে। নিচে নামতেই দেখতে পেল জাঙ্কুককে। তে দেখলো জিয়ন জাঙ্কুকের হাতে আছে দেয়াল ছিদ্র করার ভয়ঙ্কর ড্রিল মেশিন। সেই ড্রিল মেশিনের মাথার মধ্যে মানুষের রক্ত লেগে আছে। জাঙ্কুকের পায়ের নিচে পড়ে আছে সেই লোকটির মৃতদেহ। লোকটির নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। ঠিক নোটিস করে দেখলো তার মাথাতে একটা ছিদ্র। তেল আর বুঝতে বাকি রইল না এই ড্রিল মেশিন দিয়ে এখন কি করা হয়েছে। লোকটি এরকম ভয়ঙ্কর লাশের অবস্থা দেখে তে আর নিজেকে সহ্য করতে পারলো না, সেখানেই বমি করতে শুরু করলো। গুড মর্নিং ম্যাডাম, পারফেক্ট টাইমে এসেছেন, আসেন নাস্তা করি। তে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের চোখে মুখে ওই লোকটির রক্ত লেগে আছে, তবে তাতে জাঙ্কুকে কিছুই আসা যাচ্ছে না। জাঙ্কুক বিন্দাস ভঙ্গিতে খাবার টেবিলের উপর বসে খাবার খেতে শুরু করলো। তে একদম অবাক হয়ে সে রাস্তার দিকে তাকিয়ে রয়েছে। কি ব্যাপার ম্যাডাম, আমার বাসায় সকালের নাস্তা পছন্দ হয় নাই? ওই লোকের রাস্তার দিকে কি তাকায় আছেন? ওই বেটার মগজ পোনা খাবেন নাকি? হুট করে তার নজর গেল ড্রয়িং রুমের কোনায় বসে থাকা তিনটা অসহায় মেয়ের দিকে। তখন তাই জাঙ্কুকের উদ্দেশ্যে বলতে লাগলো, এই মেয়েগুলো দিয়ে কি কাজ আপনার? মেয়ে মানুষ দেখে হিংসা করছে। ডোন্ট বি জেলাস ম্যাডাম, আপনাকে ছাড়া অন্য কাউকে ধর্ষণ করার কোনো ইচ্ছা নেই আমার। তে রেগে গিয়ে জাঙ্কুকে কোনো কথা উত্তর দেওয়ার আগে পেছন থেকে কেউ একজন ঠাস করে তেকে আঘাত করলো। তে উঠে দাঁড়ানোর আগে আরো একবার আঘাত করলো। বারবার আঘাত করেই যাচ্ছিল তেকে। জাঙ্কুক নিশ্চুপ ভঙ্গিতে খাবারগুলোকে এনজয় করছিল। আজকের নাস্তাটা যে হয়েছে না, একেবারে ফাটাফাটি। এতগুলো
থাপ্পড় আর ঘুষি খাওয়ার ফলে তে নাক দিয়ে গল গল করে রক্ত পড়ছিল। শালীর বাচ্চা, আমার ব্যবসা নষ্ট করা, এজেন্ট কি করস? তোর এজেন্ট দিয়ে এখন ছুটামু ধইরা। তে তখন আহত অবস্থায় মেঝেতে গড়াগড়ি খাচ্ছিল। কায় নিজের পাটা উঁচু করে তের মুখ বরাবর সজোরে একটা লাঠি বসাতেই যাবে, ঠিক সেই সময় কায়ের পায়ে কারো একজনের গুলি লাগলো। নারীর মুখে আঘাত করা কাপুরুষের লক্ষণ। ভাই আপনি আমারে মারলেন, তাও আবার সিঙ্গেল লেখা। আর একটা এজেন্ট আমাকে কত লস করেছে জানেন আপনি? জাঙ্কু কায়ের উদ্দেশ্যে কিছু বলতেই যাবে, ঠিক এর আগে হুট করে পেছন থেকে কায়ের উপর আঘাত করলো। একের পর একটা আঘাত করে কায়কে ক্ষতবিক্ষত করে যাচ্ছে। জাঙ্কুক অবাক হয়ে তাকিয়ে রয় সেদিকে। তিনি যে আসলে একটা এজেন্ট এটা আর বুঝতে বাকি রয় না জাঙ্কুকে। তের মারামারি করার কলা কৌশলগুলো বুঝিয়ে দিচ্ছিল যে তে আসলে একটা এজেন্ট। একটা সময় তেল আঘাতে কায়ের মুখ থেকে রক্ত পড়তে শুরু করে। তেও নিজের পাটা উঁচু করে কায়ের মুখ বরাবর লাথি মারতেই যাবে, ঠিক সেই সময় জাঙ্কুক তের পায়ে গুলি করলো। নারী পুরুষ সমান অধিকার মাই দিদি। ভাই বুঝতেছি না কেন বাচ্চা একটা সেনে শয়তানটারে তো মাইনা ফেল না। এমনিতেও তো তোদের মতো জানোয়ারদেরকে না মারতে পারা আমার জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা। এই জীবনে এখন লাভ কি আমার? তোমার মরার ইচ্ছা খুব তাড়াতাড়ি পূরণ করবো ভাই দিদি, সেটা নিয়ে চিন্তা করো না, কিন্তু তোমাকে মারার আগে নিজের কাজগুলো শেষ করে নি। আমাকে দিয়ে এমন কি কাজ আছে আপনার? একটা নারীকে দিয়ে একটা পুরুষে কি বা কাজ থাকতে পারে ভাবো তো। জানি না পরিণত তো কোনো কাজ দেখতেছি না, সেটা হলে অনেক আগে শেষ করে ফেলতে তুই। তোর আমাকে নিয়ে অন্য কোনো নিয়ত আছে, কি নিয়তে বাঁচিয়ে রাখছি সেটা সময় বলে দেবে। আপাতত এই ছোট্ট ব্রেনে এত বেশি প্রেশার দেন না। জাঙ্কু কাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, চল থাইল্যান্ডের কাজটা এখনই শেষ করে আসি। কাজটা শেষ করবো ভাই, কিন্তু এই সিমরি বললাম তো সময় সব বলে দেবে। একটা সময় আসুক ওরে তোর হাতেই তুলে দেবো আমি, প্রমিস। এদিকে অনেক বেশি বিভ্রান্ত। জাঙ্কু কেন তাকে বাঁচিয়ে রাখলো, কেন এখনো তাকে মারছে না? তবে কি জাঙ্কুকে জান বাঁচানোর কারণে জাঙ্কু কৃতজ্ঞ, নাকি জাঙ্কুকের মনে চলছে অন্যরকম প্যাচ? সময়ের সাথে সাথে জাঙ্কুকের প্রাইভেট জেটে রওনা দিল থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে। সে প্রাইভেট জেটটি একটা নীরব আননোন আইল্যান্ডের মধ্যে ল্যান্ডিং করলো। চারপাশের পরিবেশ ভয়ঙ্কর সুন্দর, তবে এই ভয়ঙ্কর সুন্দর জায়গাটিতেই ঘটে চলেছে অনেক ভয়ানক ঘটনা, যা হয়তোবা কেউ বুঝতেও পারবে না। এই 15 মিনিটের মধ্যে এই আইল্যান্ডের সামনে দিয়ে চলে গেল 7টা জাহাজ। এই জাহাজগুলো প্রত্যেকটা নারী বাজার কাজের সাথে সংযুক্ত। তাই চোখের সামনে এই 15 মিনিটে 15টা লাশ পড়েছে। তাই এইসব দেখে বেশ অবাক হয়, এত ভয়ঙ্কর পাপ কাজগুলো এত প্রকাশ্যেও ঘটতে পারে এই ধারণা ছিল না তের। আকামের মতো আর কয়দিন আমার হোটেলে খাইবেন, কিছু কাজকর্ম তো করা লাগে নাকি? আসেন কাম ক্লোজার, আমার পিঠটা একটু ব্যথা করতেছে, মালিশ করে দেন তো। শুধু পিঠ কেন, অনুমতি দিলে গলাটা উঠিয়ে মালিশ করে দিই। অনুমতি দিলাম যদি কিনা আপনি আপনার নরম তুতুরে বালিশে আমার মাথাটা রাখতে দেন। এই ছাড়া অপনা থাকবেন আপনার। একদিন আমার নরম তুতুরে বালিশে আপনার মাথাটাও রাখতে পারবেন, তবে সেটা হবে আপনার জীবনের শেষ দিন। তাই নাকি? চলেন দেখি তো আজকে আমার শেষ দিন কিনা। কথাটা বলা মাত্রই জাঙ্কুকে একটা হ্যাচকান দিয়ে দেখে নিয়ে সুইমিং পুলের উপর পড়ে গেল। খবরদার একদম কাছে আসবি না শয়তান। কাছে আসার ইচ্ছা তো ছিল না, তবে এখন আসবো। মানা করা জিনিস অ্যাট্রাক্ট করে আমার অনেক বেশি। এটা বলেই জাঙ্কু তাদের মধ্যে আর কোনো দূরত্ব রাখলো না, মিশিয়ে ফেলার থেকে নিজের সাথে নিজের অ্যাট্রাকটিভ মুখখানা ডুবিয়ে দিল বালিশের মাঝে। নিজেকে ছড়ানোর আপ্রাণ চেষ্টা করে চলেছিল, ঠিক সেই সময় তে নোটিস করলো ডোনাটের মুখের মধ্যে জাঙ্কু বন্দুকটা তাক করে রেখেছে। ডোন্ট মুভ ডিয়ার, আই উইল শুট ইউ। শুট করার ভয় কাকে দেখাচ্ছে শালা? শুট করলে এখনই করে ফেল। এই জায়গায় শুট করলে ব্যথা পাবো তো। মেয়েদেরকে ব্যথা দিতে আমার একদম ভালো লাগে না। কথাটা বলা মাত্রই জাঙ্কুক নিজের স্বভাবগত কাজটাই করলো, ডোনাটের মধ্যে অনুপ্রবেশ করালো বন্দুকটাকে। তীব্র যন্ত্রণাতে নিজের অজান্তেই জাঙ্কুককে জড়িয়ে ধরে। আড়াল থেকে তাদের এই ঘটনাগুলো দুটি চোখ অনেক আগে থেকে দেখে যাচ্ছিল। নিজের শখের নারীকে অন্য পুরুষের সংস্পর্শে আসতে দেখে কেউই সহ্য করতে পারে না, আর যদি হয় মানুষটা সাইকো তবে ব্যাপারটা অন্যরকম। কুকি ভাই কাজ তো শেষ, কিসের অপেক্ষায় আছেন আপনি? নিজের প্রিয় জিনিসটাকে দেখতেছি। আজকে একটা জিনিস অবজার্ভ করলাম কাই ভাই, সেটা কি জানেন? নিজের প্রিয় জিনিস অন্যের হাতে দেখার চাইতে নিজের প্রিয় জিনিসের ধ্বংস দেখাও ভালো। কথাটা বলে কুকি সে জায়গা ত্যাগ করে। কাই স্টাফ কাকে বলতে লাগলো, আচ্ছা এই কুকিকে দেখতে তো একদম জেকের মতো, তাহলে আপনি কেন জেকিকে এই কথাটা বলছেন না? আমি বলবো সময় হলে সবকিছুই বলবো। কুকি পুরোটা রাস্তা একটু আগে দেখা সিনারিগুলোকে কল্পনা করতে থাকে। সাইকো কুকি যেখানে নিজের বুকে অন্য কারোর সাথে কল্পনা তো সহ্য করতে পারে না, সেখানে আজকে বাস্তবে নিজের সামনাসামনি দেখলো এই জিনিসটা কুকির মনে ঝড় বইয়ে দেয়। একটা জিনিস ভেবে কুকির বেশ আফসোস হচ্ছে, সে পুরুষটা কে ছিল? পুরুষের চেহারা ঠিকঠাক ভাবে দেখতে পায়নি, যদিও দূর থেকে নিজের বউকে চিনতে পেরেছিল, কিন্তু তার বউ কার সাথে ছিল এটা কুকি দেখতে পায়নি। এর জন্য অনেক ধরনের আফসোস জন্মাচ্ছে কুকির মনে। ডোন্ট ওয়ারি বউ, আমার কাছে নীতিটাই আসল। বেমানের কোনো জায়গা নেই, না তো আছে আমার মনে আর না তো আছে এই পৃথিবীতে। প্রেগন্যান্ট, ওয়াও ইয়া, কংগ্রাচুলেশনস। কুকি ভাইকে জানাইছোস? না, ওকে জানাইনি। ওকে একটা সারপ্রাইজ দেব। আমি যে থাইল্যান্ডে আছি এটাও ও জানে না। ওকে বলছি আমি সিঙ্গাপুরে। বাই দ্য ওয়ে, সামনে আমাদের ম্যারেজ ডেট। আমি ভাবছি আমাদের ইউনিভার্সিটিতেই ওকে সুখবরটা জানাবো। হ্যাঁ, এটাই ভালো হবে। সুখবর জানাতে দেরি করিস না। আজকে তো মনে হয় তোর বিজনেসের কাজ শেষ, তাই না? আজকে তাহলে চলে যা। হ্যাঁ, ভাবছি চলে যাবো। এমনিতেও এই সুখবরটা জানার পর আমার কেমন জানি ছটফট করতেছে। আর 2 দিনের অপেক্ষা। কুকির ওয়াইফ আর দেরি করে না, সাথে সাথেই রাতের ফ্লাইটে বাড়িতে চলে আসে। তখন কুকি বাসায় ছিল। ওরে বাবা, আজকে তুমি এত তাড়াতাড়ি বাসায় আসছো? আমি ভাবতে পারিনি যে বাসায় এসে তোমাকে পাবো। কোথায় ছিল তুমি? কি কোথায় ছিলাম মানে? তোমাকে তো বলছি সিঙ্গাপুরে ছিলাম আমি, জানো না? আপনি
আপনার ভিসা অফিসের কাগজপত্র তো আর এটা বলে না যে আপনি সিঙ্গাপুরে ছিলেন, আপনি ছিলেন থাইল্যান্ডে, তাই না? ও নো শিট কুকি, তুমি আমার উপর গোয়েন্দাগিরি করতেছো। যাক, ধরে যেহেতু পড়ে গেছি বলি, আমি আসলে থাইল্যান্ডে ছিলাম, আর থাইল্যান্ডে আমি পুরো কথাটা শেষ করতে পারে না কুকির ওয়াইফ। এর আগেই সজোরে একটা ভারী জিনিস দিয়ে তার মাথায় আঘাত করে কুকি। 2 ঘন্টা পেরিয়ে গেল, দক্ষ হাতে রান্নাঘরে কাজ করে যাচ্ছে, রান্না করে যাচ্ছে কুকি একলাই। ড্রয়িং রুমে পড়ে রয়েছে তার বইয়ের মৃতদেহটি, চারিদিকে কাঁচা রক্তের গন্ধ, পুরো টাইল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার বইয়ের তাজা তাজা রক্ত। কুকি এদিকে দক্ষ হাতে রান্না করে সে খাবারের স্বাদ নিতে ব্যস্ত। ওয়াও, সেই হয়েছে জান, একদম সেই হয়েছে। বেইমানের কলিজা ভুনা অনেক মজা খাইতে। তোমার আধা কলিজাটাই ফ্রাই করছি, বাকিটা না হয় কালকে ব্রেকফাস্ট করবো, ওকে জান? খাবার শেষ করে কুকি চলে যায় তার বইয়ের মৃতদেহের পাশে। বেশ কিছুক্ষণ তার বইয়ের মৃতদেহের দিকে তাকিয়ে থাকে কুকি। অতঃপর সে লাশটাকে কোলে করে নিয়ে বাগানের দিকে চলে যায়। সেখানেই কবরটা খুঁজে তার বউকে দাফনের ব্যবস্থা করে। সকালে ঘুম থেকে উঠে নাস্তাটাও করে সে আধা রেখে দেওয়া কলিজা ফ্রাই করার মাধ্যমে। ব্রেকফাস্ট করার পর গাড়ি নিয়ে বেরিয়ে গেল কুকি। বাড়িতে ফেরত আসলো অনেকগুলো গোলাপের চারা নিয়ে। সে গোলাপের চারাগুলো তার বইয়ের কবরের উপর লাগাতে লাগলো। এই গোলাপের মতো সুন্দর ছিল তুমি জান, তোমার কবরে গোলাপের চারাই মানায়। সো মাই আচারাস, নাও তোমাদের সব কনফিউশন ক্লিয়ার করে দিলাম। তোমরা অনেকেই বলতেছিলে যে কুকির ক্যারেক্টারের সাথে আমার একটা ওয়ান শট যেটার নাম ছিল প্লেকার যখন সাইকো প্রফেসরকে নিজের প্রেমে জালে ফেলে, এই ক্যারেক্টারটার মিল আছে কিনা। তো আসলে তোমরা ঠিকই ধরছিলে, আমি আসলে কুকির ক্যারেক্টারটা এই ওয়ান শটের যে জাংকুকের ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারটার থেকেই নিছি। জিওন টেন সিজন 1 এর সাথে জিওন টেন সিজন 2 এর কোনো মিল না থাকলেও এই ওয়ান শটটার সাথে কিন্তু মিল আছে। তো কুকির পাস্ট সম্পর্কে তোমরা এই ওয়ান শটে পেয়ে যাবা। আর ওই ক্যারেক্টারের উপর ভিত্তি করে আমি কুকির ক্যারেক্টারটা বানাইছি আসলে। তো আশা করি তোমাদের কাছে কাহিনীটা ভালো লাগবে। আরেকটা কথা তোমাদেরকে আগে থেকে বলে রাখি, দেখো এগুলো কিন্তু মানে পাস্টের ঘটনা, আমি কিন্তু লাস্টের স্টোরিটাতে হ্যাপি এন্ডিংই দেবো। তো তে মারা গেছে মানে এগুলো ভেবে কান্নাকাটি করো না, লাস্টে হ্যাপি এন্ডিংই আছে। তো যাই হোক, লাস্টে একটা কথাই বলবো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আর জাংকুক ভার্সেস কুকি কার ক্যারেক্টারটা বেশি ভয়ঙ্কর সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিবা, ঠিক আছে? টাটা, বাই বাই।